আচ্ছা, আমরা প্রথম ক্লাসে অর্গানিক ইনঅর্গানিকের পুরো বেসিক করেছিলাম, যে আমাদের ফাউন্ডেশনে যা জিনিস দরকার আছে। কারণ নিটের যে মেন ব্যাপারটা হচ্ছে, এইচএসে আমাদের বেস অনেক জায়গাতে কি হয়, উইক থেকে যায়। ওই আগে ওই জিনিসটাকে ফিল আপ করে আমাদেরকে নেক্সট ইসে প্লট হতে হবে। তো আজকে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে কনসেন্ট্রেশন টার্মস। কনসেন্ট্রেশন টার্মস, এই কনসেন্ট্রেশন টার্মস মানে এটা হচ্ছে স্যার কোন চ্যাপ্টার রিলেটেড। কেউ বলবে এটা স্যার মূল কনসেপ্টে আছে, আবার কেউ বলবে এটা স্যার সলিউশন চ্যাপ্টারে আছে। তো বিষয়টা হচ্ছে কোন চ্যাপ্টারের ফ্যাক্টর না, আমরা চ্যাপ্টারটা যখন তুলবো আমরা মূল কনসেপ্ট থেকে জার্নি স্টার্ট করব। মানে মূল কনসেপ্টের কনসেন্ট্রেশন টার্মসে গিয়ে পড়বো কোথায়, সলিউশনে। মানে আমরা এখন পড়বো কম্বাইন্ডে, 11-12 কে কম্বাইন্ড নিয়ে পড়বো। ক্লিয়ার? তো কনসেন্ট্রেশন টার্মসে যে জিনিসটা সবচেয়ে ফার্স্টে আসে সেটা হচ্ছে মাস পার্সেন্টেজ। মাস পার্সেন্টেজ, স্যার মাস পার্সেন্টেজ মানে কি? মাস পার্সেন্টেজ মানে কি দেখে নিই আমরা একটু। মাস পার্সেন্টেজ, মাস পার্সেন্টেজের মধ্যে প্রথমে আসছে W/W পার্সেন্টেজ। এর মানে কি স্যার? এর মানে হচ্ছে যে সলিউটের ওয়েট কি আছে, মানে ওয়েট অফ সলিউট, ওয়েট অফ সলিউট বাই ওয়েট অফ সলিউশন, বাই ওয়েট অফ সলিউশন ইনটু 100। মানে ধর তো একটা বলা আছে সিম্পল কথা, যে কোনো একটা দ্রবণ আছে, সেই দ্রবণের মধ্যে সাপোজ ধর NaCl আছে, যার মাস পার্সেন্টেজ দেওয়া আছে, মাস পার্সেন্টেজ দেওয়া আছে W/W তে 10, ধরেন 10%। এর মানে কি? এর মানে হচ্ছে এটাই স্যার, যে সেই দ্রবণটার মধ্যে, এর মানে এটাই যে 10 গ্রাম NaCl dissolves in 100 গ্রাম of solvent। NaCl dissolves in 100 গ্রাম of solvent। এবার তুই বলি না স্যার, মানে আরেকটু মডিফাই করে, এই কথাটাকে আরেকটু মডিফাই করে, তখন আমরা কি বলতে পারি যে 10 গ্রাম NaCl dissolves in 90 গ্রাম of water। ঠিক আছে? আচ্ছা, এখানে সলভেন্ট লিখে দিয়েছি, এটা সলিউশন, 100 গ্রাম অফ সলিউশন হবে, 100 গ্রাম অফ সলিউশন হবে। মানে একটা জায়গাতে আমি বলছি 10 গ্রাম NaCl আছে 100 গ্রাম দ্রবণে, আবার আমি বলছি 10 গ্রাম NaCl ডিজলভ আছে 90 গ্রাম জল। একই মিনিং। এক্সামিনার কি করবে, এইভাবে তোর মাইন্ড নিয়ে খেলবে, ল্যাঙ্গুয়েজ নিয়ে খেলবে। ফিজিক্যাল কেমিস্ট্রির পেপারে নিউমেরিক্যালে ল্যাঙ্গুয়েজ নিয়ে খেলা, 90% পাবলিক তো ল্যাঙ্গুয়েজই ধরতে পারে না যে স্যার কি বলতে যাচ্ছে। এই দুটো কথার মানে কিন্তু সেম স্যার। মানে হচ্ছে প্রথম কথা এটা বোঝাতে চাইছে যে 10 গ্রাম লবণ আছে 100 গ্রাম টোটাল দ্রবণে, আর সেকেন্ডে বলছে 10 গ্রাম লবণ আছে 90 গ্রাম জলে। আরে 10 গ্রাম যদি লবণ 90 গ্রাম জলে থাকে, তাহলে টোটাল দ্রবণ কত আছে? 90 + 10 100। মানে ঘুরিয়ে ফিরিয়ে একই ওয়ার্ডই বলছে। ক্লিয়ার? এই কনসেপ্টটা ক্লিয়ার হলো। প্রথম কনসেপ্ট হচ্ছে মাস পার্সেন্টেজ, যেখানে বলা হচ্ছে W/W মানে হচ্ছে স্যার ওয়েট অফ সলিউট বাই ওয়েট অফ সলিউশন ইনটু 100। আচ্ছা, এবার এই মাস পার্সেন্টেজের আবার দুটো ফর্ম আছে। একটা হচ্ছে কি স্যার, একটা হচ্ছে W/V পার্সেন্টেজ, আরেকটা হচ্ছে V/V পার্সেন্টেজ। মানে একটা হচ্ছে মাস বাই ভলিউম, আরেকটা হচ্ছে স্যার ভলিউম বাই ভলিউম। মাস বাই ভলিউমের ফর্মুলা কি হবে? ওয়েট অফ সলিউট, ওয়েট অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন, ভলিউম অফ সলিউশন ইনটু 100। V/V এর কি হবে স্যার? ভলিউম অফ সলিউট, একই প্রসেস, ভলিউম অফ সলিউট খালি ভাষা আলাদা, বাই
ভলিউম অফ সলিউশন ইন্টু 100। এবার ধর এক্সামিনার ল্যাঙ্গুয়েজ আবার ফাঁসাচ্ছে, কোথাও বলছে যে আমার এখানে W/W তে দেওয়া আছে 10% ধর NaCl, কিসে দেওয়া আছে? W/V তে দেওয়া আছে, সরি W/V তে দেওয়া আছে 10% NaCl দেওয়া আছে। যদি দেওয়া থাকে এর মানে কি? এর মানে কি হবে স্যার? এর মানে এটাই হবে যে 10 গ্রাম NaCl প্রেজেন্ট আছে, কোথায় প্রেজেন্ট আছে? 100 cc অফ সলিউশনে প্রেজেন্ট আছে। 10 গ্রাম NaCl প্রেজেন্ট ইন 100 cc অফ সলিউশন। আবার স্যার যদি এখানে এরকম লেখা থাকে 10% ইথানল C2H5OH, আর এখানে লেখা আছে V/V তে পার্সেন্টেজ, তাহলে কি হবে? কি হবে? 10 সিসি গ্রাম হবে না, 10 সিসি ইথানল প্রেজেন্ট ইন 100 cc of solution, present in 100 cc of solution। ল্যাঙ্গুয়েজ গুলো বুঝবি। এখানে বলেছে W/V মানে উপরে হচ্ছে ওয়েট, নিচে হচ্ছে ভলিউম, মানে 10 গ্রাম NaCl উপস্থিত আছে 100 সিসি দ্রবণে। আর এখানে কি বলছে? 10 সিসি ইথানল উপস্থিত আছে 100 সিসি দ্রবণে। কেন? এর উপরেও ভলিউম আর নিচেও ভলিউম। কনসেপ্ট ক্লিয়ার? এই হলো মাস পার্সেন্টেজের তিনটা টাইপ। আচ্ছা, এবার আমরা চ্যাপ্টারের মধ্যে ঢুকে গেল। মনে রাখবি যে কোনো দ্রবণের ঘনত্বকে সবচেয়ে বেস্ট ওয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে মোলারিটি দিয়ে। কি দিয়ে স্যার? মোলারিটি। স্যার মোলারিটি মানে কি? আমরা যদি একটু হালকা ফুলকা সন্ধি বিচ্ছেদ করে থাকি, মোলারিটি মানে কি? তো বল, সন্ধি বিচ্ছেদ যদি করি আমরা তো কি হবে? মোল প্লাস লিটারিটি, মানে হচ্ছে মোলারিটির সন্ধি বিচ্ছেদে কি আছে? মোল প্লাস লিটারিটি, এটাই মোলারিটি। মানে হচ্ছে স্যার মোলারিটি এই ওয়ার্ডটাকে প্রথমত কেমিস্ট্রি লেখে ক্যাপিটাল এম দিয়ে। কি দিয়ে লেখে? ক্যাপিটাল এম দিয়ে লেখে। এর মানে এটাই, নাম্বার অফ মোলস অফ সলিউট, নাম্বার অফ মোলস অফ সলিউট মানে কোনো একটা দ্রবণে কি মোলে বা কি মোলের রেশিওতে সলিউট প্রেজেন্ট আছে বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, by volume of solution in liter, by volume of solution in liter। স্যার লিটারে নিতে হবে? হ্যাঁ লিটারেই নিতে হবে। কেন? নামের মধ্যে আছে মোলারিটি, মানে মোল প্লাস লিটারিটি। তো নাম্বার অফ মোল অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। আচ্ছা, এটা হলো একদম বেসিক। এবার স্যার যদি কোনো এক্সামিনার কোশ্চেন করে যে মোলারিটি কি স্যার টেম্পারেচার উপর ডিপেন্ড করে? মোলারিটি 100% টেম্পারেচার উপর ডিপেন্ড করে। আমি তো বলবো এর থেকে ভালো এই লাইনটা মনে রাখ, যে কনসেন্ট্রেশন টার্মস এর উপর বা যে কনসেন্ট্রেশন টার্মস এর নিচে কি আছে? ভলিউম ওয়ার্ডটা আছে। এই ভলিউম আছে মানে ওরা 100% টেম্পারেচার ডিপেন্ড, সে যেই হোক না কেন। যেরকম এখানে ধর তুই ভলিউম দেখতে পাচ্ছিস, তার মানে 100% টেম্পারেচার ডিপেন্ডেন্ট, মানে মোলারিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কি হয় স্যার? টেম্পারেচার। ইনভার্সলি প্রপোর্শনাল টু কি হয় স্যার? টেম্পারেচার হয়। মানে তাপমাত্রা বাড়লে মোলারিটি কমে, তাপমাত্রা কমলে মোলারিটি বাড়ে। কেন? কারণ স্যার তাপমাত্রার কমা বাড়ার সঙ্গে ভলিউমের একটা দারুণ রিলেশন আছে। ক্লিয়ার কনসেপ্ট? এবার এটা হলো নর্মাল লেভেলের কোশ্চেনের জন্য, ঠিক আছে। এবার এক্সামিনার তোকে নিটে এখান থেকে কোশ্চেন দেওয়ার চান্স খুব কম থাকে। এটা হলো এইচএস লেভেলে, ঠিক আছে। এবার পেপার লেভেল যখন আস্তে আস্তে বাড়বে, মানে নিট বা মেন্স এর ক্ষেত্রে, তখন তোকে এখান থেকে কোশ্চেন দিবে না। তখন তোকে কি বলবে? তোকে বলবে ধর একটা দ্রবণ আছে যার মাস পার্সেন্টেজ দেওয়া আছে 10, ধর 10% সালফিউরিক অ্যাসিড দ্রবণ আছে, ক্লিয়ার? যার ঘনত্ব দেওয়া আছে ধরলে 1.49 গ্রাম পার সিসি ধর দেওয়া আছে, তাহলে বল ওর মোলারিটির মান কত হবে? হ্যাঁ, তখন কিন্তু এই ফর্মুলা দিয়ে যদি কেউ করতে যায়, আমি বলছি না কোশ্চেন সলভ হবে না, কোশ্চেন সলভ হবে,
প্রসেস লেন্দি হয়ে যাবে। তখন তোকে 3টা 4টা স্টেপে আগে তোকে ভলিউম থেকে ওই সেই পুরোনো ফর্মুলা ইউজ করতে হবে, ডেনসিটি সমান সমান মাস বাই ভলিউম। হ্যাঁ, এত টাইম আমাদের নাই, আমরা এই সব প্রসেসে যাবই না। ক্লিয়ার কনসেপ্ট? আমরা কি করব, যদি প্রশ্ন এরকম দেখা থাকে, মানে এরকম জিনিস দেওয়া থাকে, ইফ ইন কোশ্চেন ডেনসিটি মানে ঘনত্ব ডি এন্ড মাস পার্সেন্টেজ, আশা করি বুঝতে পারলে আমি কেন আগে মাস পার্সেন্টেজ পড়িয়েছি। মাস পার্সেন্টেজ ধরে নে এক্স আর গিভেন, দেন মোলারিটি ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে x ইন্টু ডি ইন্টু 10 আপন মোলার মাস অফ সলিউশন। ব্যাস, এই ফর্মুলাটা ইউজ করে দেয়, কোশ্চেন ফটাকসে নেমে যাবে। বল ফর্মুলা কি বললাম, যদি মাস পার্সেন্টেজ x দেওয়া থাকে, যদি ডেনসিটি d দেওয়া থাকে, তাহলে ফর্মুলা কি হবে, মোলারিটির x ইন্টু ডি ইন্টু 10 আপন মোলার মাস অফ সলিউট। ব্যাস, এটা হচ্ছে একটু অ্যাডভান্স পেপারের জন্য। পাতি কোশ্চেন এভাবে ফ্রেম হয়, কিন্তু নিটে এরকম কোশ্চেন দেওয়ার আশাটা খুব কম। নিটে এই ফর্মুলার উপর কোশ্চেন আসার চান্সটা বেশি আছে। এটা এইচএস পার্টিদের জন্য। ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, এবার তোরা বলবি স্যার এইটুকু পড়লে কি হয়ে যাবে? না, হবে। কেন আমরা তোকে বলছি, যেই মেন্সের পেপার যখন রিসার্চ করতে গেলাম, যেই মেন্সের যখন পিওয়াইকিউ কে রিসার্চ করতে গেলাম, তো দেখছি কোনো কোনো জায়গায় প্রশ্ন এরকম ফেলছে, বলছে যে সালফিউরিক অ্যাসিডের সেমি মোলার সলিউশনের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের ডেসিমোলার সলিউশনকে মিশিয়ে দেওয়া হলো। এবার তুই স্যার সেমি মোলার ডেসিমোলার বুঝবো কি করে? মানে সাপোজ ধর তো এখানে বলা আছে 1 ক্যাপিটাল এম, মানে তুই বুঝতে পারছিস স্যার বলছে 1 মোলার আছে। বা ধর তোর সামনে বলা আছে 2m, তুই বুঝতেই পারছিস যে 2 মোলার আছে। কিন্তু স্যার আমার সামনে যদি এরকম বলা থাকে m/2 আছে, m/2 আছে, বা এটাকে আমরা কি বলতে পারি 0.5 মোলার আছে। ক্লিয়ার? এই 0.5 মোলার এই যে ওয়ার্ডটা আছে বা এই যে কনসেন্ট্রেশনটা আছে, যেমন 0.5 মোলার। আবার কেউ বলতে পারে স্যার এখানে m/10 লেখা আছে স্যার কোশ্চেন। এবার m/10 তোকে লিখে দিতে পারে, আবার ভাষাতেও দিতে পারে। বুঝতে পারছিস ট্র্যাপটা? আচ্ছা, m/10 কে আমরা লিখতে পারি 0.1 মোলার, আমি ভাষাটা লিখছি পরে। আবার তোর সামনে কোশ্চেনে এভাবেও আসতে পারে m/100 লিখলো বা 0.01 মোলার লিখলো। এবার তোকে বলতে হবে যে এগুলোর নাম কি হবে। 0.5 মোলারের আরেক নাম কি আছে, 0.1 মোলারের আরেক নাম কি আছে, 0.01 মোলার আরেক নাম কি আছে। আচ্ছা, আমি টাইম দিলাম। প্রথম যেটা আসছে এটাকে আমরা বলি কি সেমি মোলার সলিউশন। হলো? তারপরে যেটা আছে এটাকে আমরা কি বললাম ডেসিমোলার সলিউশন। ডেসিমোলার সলিউশন। আর তারপরটা কি হবে স্যার সেন্টিমোলার সলিউশন। কি হবে স্যার সেন্টিমোলার সলিউশন। বুঝতে পারছিস? ধর তোকে বললোই না তুই খালি দেখ ফিজিক্যাল কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজটা কিভাবে মানে এক্সামিনাররা মানে কিভাবে আমাদেরকে ট্র্যাপের মধ্যে ফাঁসায়। এক্সামিনার বলছে যে সালফিউরিক অ্যাসিডের সেন্টিমোলার সলিউশনের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের ডেসিমোলার সলিউশনকে মিশিয়ে দিলাম। তুই বুঝ সেন্টিমোলার মানে কি 0.01 মোলার। যদিও তোকে বলেই তো 0.01 দিয়ে ফাট করে m/100 করে 1/100 করে কোশ্চেন করা শুরু করে দিস, তখন তোর মাথা ঘুরতে শুরু করলো কি বললো। ল্যাঙ্গুয়েজ বোঝাটাই হলো মেন। এবার কোনো এক্সামিনার করে দিল কি তোকে আরো ডেপথে গিয়ে খেললো, m/1000 লিখে দিল। বল এবারের নাম কি হবে 0.001 মোলার হবে না, একে আমরা কি বলবো স্যার মিলিমোলার সলিউশন বলবো। আরো কত খেলবে। মানে পিওয়াইকিউ কে স্যার আপনি যেই মেন্সের পিওয়াইকিউ কে রিসার্চ করতে কেন বলেছেন, আমি এই জন্য বলছি না তুই কোশ্চেন কমন পাবি না, কোশ্চেন কমনের আশা করিস না। তুই দেখ যে এক্সামিনারের মাথায় কি চলছে, ও কোন কোন জায়গাতে আমাকে ফাঁসাতে পারে, ওই ট্র্যাপ গুলোকে ধর।
পাতি লিখে দিলে তো কোশ্চেন সবাই করে দেবে, তাই না? কিন্তু যখনই ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখবে লোকজন কিন্তু এক্সামিনার মানে পেপার ছাড়ার জন্য রেডি হয়ে যাবে। আর ও চাইছে তুই কোনোভাবে একটা কোশ্চেন ছেড়ে দে, মানে একটা কোশ্চেনের জন্য তো সিলেকশন না হতে পারে। ক্লিয়ার? আমরা এবার আসছি এই মোলারিটির ছোট ভাই মানে হচ্ছে মোলালিটির কাছে। অনেক সময় কি হয় বলতে গিয়ে এই দুটো নামকে সেম মনে হয় শুনতে গিয়ে, মোলালিটি মোলালিটি। দেখ নামের মোলার, মোলার মানে লিটার আছে ওখানে। ক্লিয়ার? এটা হচ্ছে মোলালিটি, একে আমরা স্মল এম দিয়ে লিখি, বলো না ছোট ভাই, ও বড় হাতের এম, এ ছোট হাতের এম। ক্লিয়ার কনসেপ্ট? এর ফর্মুলা কি হবে স্যার? নাম্বার অফ মোলস অফ সলিউট, moles of solute by weight of solvent in kg, by weight of solvent in kg, weight of solvent in kg। এবার একটা ছোট্ট কথা, তোকে দেখো প্রশ্ন করে যে বলতো মোলালিটি কি তাপমাত্রার উপর নির্ভর করে? না, করে না। কেন স্যার? কারণ স্যার বলেছে মুখস্থ করার দরকার নাই, যে কনসেন্ট্রেশন টার্মসের নিচে কি থাকবে, ভলিউম থাকবে, তারাই তাপমাত্রার উপর ডিপেন্ড করবে। এখানে কোথাও ভলিউম লেখা আছে? লেখা নেই, তার মানে টেম্পারেচার ডিপেন্ডেন্ট হবে না। তো প্রথমে লিখে দিই নট ডিপেন্ডস অন টেম্পারেচার, নট ডিপেন্ডস অন টেম্পারেচার। আচ্ছা, যার কাছে এনসিইআরটির বই আছে একবার গিয়ে এনসিইআরটির বইয়ের সলিউশন চ্যাপ্টারটা খুলিস, আজকে গিয়ে খুলিস, অত তোরা এক কাজ করিস পিডিএফ থেকে নিয়ে নিস, সলিউশন চ্যাপ্টার খুঁজবি। আর সলিউশন চ্যাপ্টারের একদম এনসিইআরটির মধ্যে যে ওই সলভড এক্সাম্পল করে দেওয়া থাকে, ওই সলভড এক্সাম্পলের লাস্ট কোশ্চেনটা ট্রাই করিস, লাস্ট কোশ্চেনটা ট্রাই করিস। আমি কেন বলছি? কারণ আছে, যখন তুই লাস্ট কোশ্চেনটা ট্রাই করতে যাবি তুই গিয়ে ফেঁসে যাবি। কেন ফাঁসবো স্যার? তার কারণ হচ্ছে এনসিইআরটির সলভড এক্সাম্পলের যে লাস্ট কোশ্চেনটা আছে ওখানে কিন্তু এরকম ফর্মুলা দেওয়া আছে, কিন্তু ওখানে কোশ্চেনে কি দেওয়া আছে? মোলারিটি দেওয়া আছে, আর কি দেওয়া আছে স্যার? ডেনসিটি দেওয়া আছে, মানে মোলারিটি দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, আর বার করতে কি বলেছে? মোলালিটি। তখন কিন্তু এই ফর্মুলা ইউজ করলে অবস্থা খারাপ হয়ে যাবে। তখনকার জন্য যে ফর্মুলাটা হচ্ছে সেটা হচ্ছে, আমি প্রথমে কন্ডিশন লিখে দিচ্ছি, ইফ, আচ্ছা ইয়েলো কালার ঠিকঠাক আসছে দেখা যাচ্ছে, হ্যাঁ, ইফ ডেনসিটি স্মল ডি অ্যান্ড মোলারিটি ক্যাপিটাল এম আর গিভেন। যদি প্রশ্নের মধ্যে এরকম জিনিস দেওয়া থাকে, যদি প্রশ্নের মধ্যে এরকম জিনিস দেওয়া থাকে তাহলে মোলালিটির ফর্মুলা হবে স্যার, মোলালিটির ফর্মুলা হবে স্যার 10³ ইন্টু মোলারিটি বাই 10³ ইন্টু ডি। ডি মানে কি স্যার? ডেনসিটি, মাইনাস এম মানে মোলারিটি ইন্টু মোলার মাস অফ সলিউট, মোলার মাস অফ সলিউট ইন্টু মোলার মাস অফ সলিউট। হ্যাঁ, এই ফর্মুলা যদি তুই না ইউজ করিস তাহলে কিন্তু এই কোশ্চেন করতে অবস্থা খারাপ। একদম বলে দিলাম এনসিইআরটির সলভ এক্সাম্পলের লাস্ট কোশ্চেন। এবার এনসিইআরটি কি করেছে? এই কোশ্চেনটাকে মোটামুটি এক পেজ ধরে সলভ করেছে, গিয়ে দেখে নিস বইটা খুলে, এক পেজ ধরে সলভ করেছে। ওই সলিউশন দেখবি না, ডিরেক্ট এই ফর্মুলা লাগাবি যে মোলারিটি ইকুয়াল টু কি ফর্মুলা বললাম বল? 10³ ইন্টু মোলারিটি মাইনাস 10³ ইন্টু ডেনসিটি মাইনাস এম ইন্টু মোলার মাস অফ সলিউট। ঠিক আছে? আচ্ছা, সবার লেখা হয়ে গেল। আমরা এবার নেক্সট কনসেন্ট্রেশন টার্মসে যাচ্ছি, ওটা হচ্ছে স্যার মোল ফ্র্যাকশন। ওটার নাম কি বললাম? মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন, এই মোল ফ্র্যাকশনকে একটা অদ্ভুত চিহ্ন দিয়ে লেখা হয়, তাকে বলা হয় কাই। আচ্ছা বল দেখি তোরা, এটা একটু পড়াশোনার বাইরের কোশ্চেন, কাইটাকে তোরা কোথায় দেখেছিস? এই কাই, এটা কিন্তু কাই। ক্লিয়ার? কাই, কাই কি নাম বললাম এর? কাই, কাই। আচ্ছা বলতে পারবি এই কাই ওয়ার্ডটা তোরা কোথায় শুনেছিস? ইকুইলিব্রিয়াম, ওটা তুই তো কেমিস্ট্রির বাইরে ছোট থেকে বেবলেট দেখতিস, বেবলেট দেখিস কোন? বেবলেট, বেবলেট একটা মানে ক্যারেক্টার ছিল কাই।
যাই হোক, ওখান থেকে মানে কাই ওয়ার্ডটাকে মোল ফ্র্যাকশন যখন পড়েছিলাম ফার্স্ট টাইম, তো মাথায় ওটা ওয়েভ ক্রিয়েট হয়েছিল। যাই হোক, এবার স্যার মোল ফ্র্যাকশনের বাংলা নাম কি ছিল বল? মোল ভগ্নাংশ। আচ্ছা, মোল ফ্র্যাকশন বের করার প্রসেস একটাই, যার মোল ফ্র্যাকশন বার করতে বলবে তার নাম্বার অফ মোলকে আমরা কোথায় লিখবো স্যার? উপরে লিখবো, আর নিচে কি করব? টোটাল নাম্বার অফ মোলসটাকে নিয়ে নেব। মানে ধর একটা দ্রবণ আছে, সেই দ্রবণের মধ্যে কি থাকে স্যার? সলিউটও থাকে, আপনার সলভেন্টও থাকে। ধর তোকে বললো যে মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট, ধর তোকে বললো মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট, মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট, মোল ফ্র্যাকশন অফ সরি সলিউট, চল সলিউট বলবো, মোল ফ্র্যাকশন অফ সলিউট। এটাকে আমরা এইভাবে লিখতে পারি কি পারি না? কাই অফ সলিউট ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হবে স্যার নাম্বার অফ মোল অফ সলিউট। আমি আর বড় করে লিখলাম না, এন সলিউট মানেই তোরা ধরে নে এটা কি আছে স্যার? নাম্বার অফ মোল অফ সলিউট বাই কি হবে? নাম্বার অফ মোল অফ সলিউট প্লাস নাম্বার অফ মোল অফ সলভেন্ট। মানে মোল ফ্র্যাকশন বলছে যার মোল ফ্র্যাকশন তোমাকে বার করতে হবে তার মোলকে তোমাকে উপরে রাখতে হবে, বাকি নিচে কি হবে? টোটাল নাম্বার অফ মোলস। ঠিক স্যার, যখন আমি সলভেন্টের বার করব, যখন আমি সলভেন্টের বার করব মানে হচ্ছে মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট ইকুয়াল টু কি হবে? নাম্বার অফ মোল অফ সলভেন্ট বাই নাম্বার অফ মোল অফ সলিউট প্লাস নাম্বার অফ মোল অফ সলভেন্ট। ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, এবার কনসেপ্ট কি বলছে? এবার কনসেপ্ট এটাই বলছে, এটা সলিউশন চ্যাপ্টার থেকে একটা কনসেপ্ট এসেছে, সলিউশন চ্যাপ্টার থেকে একটা কনসেপ্ট এসেছে। সেই কনসেপ্টে একটা কথা খুব সুন্দর বলা হয়েছে, সেটা হচ্ছে স্যার যে সলিউট আর সলভেন্টের মোল ফ্র্যাকশনের যোগফল সবসময় কি হয়? মানে কোন কোশ্চেনে যদি সলিউটের মোল ফ্র্যাকশন দেওয়া থাকে 0.4, তাহলে সলভেন্টের মোল ফ্র্যাকশন কি হবে? 0.6। এটা একটা কথা বলছে। কিন্তু আমার এই কথা থেকে বেশি ভালো একটা কথা মনে হয় যদি এই লাইনটা মনে রাখতে পারিস। ধরে নে এই একটা পাত্র আছে, আমি এই সাইড থেকে একটা দ্রবণ ধরলাম, সেটা হচ্ছে এ দ্রবণ, আর এই সাইড থেকে একটা দ্রবণকে আমি দিলাম, সেটা হচ্ছে বি দ্রবণ। কনসেপ্ট ক্লিয়ার? এ দ্রবণ আর বি দ্রবণ আমি দিয়ে দিলাম ধরে, ঠিক আছে। এবার আমি তোকে বললাম যে দুটোর তুই মোল ফ্র্যাকশনের মধ্যে তুই ক্যালকুলেশনটা কর। যদি আমি এখানে বলি মোল ফ্র্যাকশন অফ এ ইকুয়াল টু কি হবে? নাম্বার অফ মোল অফ এ প্লাস নাম্বার অফ মোল অফ এ প্লাস নাম্বার অফ মোল অফ বি। বল হবে কি হবে না? এবার যদি তোকে বলি মোল ফ্র্যাকশন অফ বি, তাহলে কি হবে? নাম্বার অফ মোল অফ বি বাই নাম্বার অফ মোল অফ এ প্লাস নাম্বার অফ মোল অফ বি। বল হবে কি হবে না? তার মানে স্যার আমি এখানে বলতে পারি কি পারি না, যদি দুটোর মোল ফ্র্যাকশনের বা মোল ভগ্নাংশের অনুপাত বার করতে যাই বা রেশিও বার করতে যাই, তাহলে কি হবে? মোল ফ্র্যাকশন অফ এ বাই মোল ফ্র্যাকশন অফ বি ইজ ইকুয়াল টু কি হবে? এন এ বাই এন বি হয়ে যাবে না? এবার তুই বলি স্যার এখানে খাস কি আছে স্যার? আপনি একটা পাতি লাইন বললেন, যে এটা কোনো পাতি লাইন না যে মোল ফ্র্যাকশনের রেশিও আর মোলের রেশিও কি হয়? সেম হয়। তোর এখন মনে হচ্ছে স্যার একটা পাতি লাইন বললো, আমি যখন এরপর অঙ্কটা ফেলবো আর যখন আমি কনসেপ্ট ইউজ করবো তখন তুই বুঝতে পারবি যে এই লাইনের ভ্যালু কি আছে, এই লাইনের ভ্যালু কি আছে। ইভেন যারা অ্যালেনের বইকে একটু টুকটাক সলভ করেছিস, অ্যালেনের এক্সারসাইজ 3 এর 2 থেকে 3টা কোশ্চেন আছে যেটা এই ছোট্ট কনসেপ্ট দিয়ে নেমে যাবে। যদি এই কনসেপ্টটাকে ইউজ না করে তো এই কোশ্চেন করতে 1 পেজও লাগতে পারে। ক্লিয়ার? তো এই লাইনটা মনে রাখিস, এই লাইনটা একদম মাথায় সেট করে রাখিস যে মোল ফ্র্যাকশনের অনুপাত আর নাম্বার অফ মোলের অনুপাত কি হয়? সেম হয়। এটা খালি মাথায় রাখিস এই লাইনটা, নাহলে নিজের ভাষায় লিখে নিবি যে মোল ফ্র্যাকশনের রেশিও আর মোলের রেশিও কি হয় স্যার? সেম হয়। চলো এখানে ছোট্ট করে লিখেও দিচ্ছি যে মোল ফ্র্যাকশন রেশিও ইজ ইকুয়াল টু মোল রেশিও। আমি এবার কোশ্চেন দিব আর তোকে দেখিয়ে দিব কিভাবে এটা ইউজ হচ্ছে। আচ্ছা, এবার আমরা যাচ্ছি একটু কোশ্চেন প্র্যাকটিস দিতে। ফিজিক্যাল কেমিস্ট্রির পড়ার প্রসেস এটাই হবে, আমরা অল্প থিওরি করব, দেন কোশ্চেন, আবার থিওরি, কোশ্চেন, এইভাবে চলবে। ক্লিয়ার? তো ফার্স্ট কোশ্চেন আজকে স্টার্ট হচ্ছে। কোশ্চেন হচ্ছে দ্য মোল ফ্র্যাকশন of A in water,
the mole fraction of A in water is 0.2. বলছে এর মোল ভগ্নাংশ জলের মধ্যে কত স্যার? 0.2. then find out the molality of A. Question clear? Our first option 13.7, second option 15.8, third option 19.2, fourth option 22.3. কোশ্চেনটা সবাই সলভ করবে। আচ্ছা, এই কোশ্চেন করতে গিয়ে অনেকেই ভাবছে স্যার এক লাইনের তো কোশ্চেন দিলেন। আমি প্রথমেই বলেছিলাম যে একটু মাথা ঠান্ডা করে, এই যে বললাম না যে এই জিনিসটাকে তোরা গুরুত্ব দিলি না, খেলা এখানেই আছে। যে মোল ফ্র্যাকশনের রেশিও আর মোলের রেশিও কি হয় স্যার? সমান। আর এক লাইনের কোশ্চেন দিয়ে দিলাম, দেখ সবার কিন্তু পেন থেমে গেছে। এবার আমি তোকে বলছি তোর কোথায় থেমেছে? তুই সবাই এখানে করেছে কি, সবাই এখানে মোলালিটির ফর্মুলা লিখেছে। এবার মোলালিটির ফর্মুলা লেখার পর ওখানে ফর্মুলা কি লেখা আছে? যে নাম্বার অফ মোলস অফ সলিউট, হ্যাঁ স্যার, নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ওয়েট অফ সলভেন্ট ইন কেজি। আর লোকজন এখানে ফেসে গেছে স্যার ওয়েট অফ সলভেন্ট ইন কেজি বার করতে পারছে, তাই না? লোক ফেসে গেছে এখানে, পাবলিক ফেসে গেছে এখানে। ঠিক আছে, এবার ভালো করে শুনবি। তোকে আমি কি বললাম? তোকে আমি একটু আগেই বলেছিলাম যে মোল ফ্র্যাকশনের রেশিও আর মোলের রেশিও কি হয় স্যার? সেম। মোল ফ্র্যাকশনের রেশিও, আচ্ছা এই কালারটাকে দেখা যাচ্ছে ভালো মতন? মোল ফ্র্যাকশন রেশিও আর মোল রেশিও কি হয় স্যার? সেম হয়। যদি মোল ফ্র্যাকশন রেশিও আর মোল রেশিও সেম হয় তো সেই হিসাবে এখানে স্যার মোল ফ্র্যাকশন এর কত দেওয়া আছে জলের মধ্যে? 0.2, মানে মোল ফ্র্যাকশন অফ এ দেওয়া আছে স্যার 0.2। আচ্ছা, যদি স্যার মোল ফ্র্যাকশন অফ এ 0.2 হয় তার মানে মোল ফ্র্যাকশন অফ ওয়াটার কত আছে স্যার? স্যার 1 - 0.2। আপনি তো এখনই বললেন যোগফল কত হয়? 1 হয়। আচ্ছা, তার মানে এর মোল ফ্র্যাকশন 0.2 আর জলের মোল ফ্র্যাকশন 0.8। এবার আমরা যদি স্যার মোল ফ্র্যাকশন অফ এ বাই মোল ফ্র্যাকশন অফ ওয়াটার করি, যদি এর ভগ্নাংশ বার করি তো 0.2 বাই 0.8 হবে, কি হবে না? 2 × 4 = 8 হয়। তার মানে স্যার এদের অনুপাত আসছে 1/4। তার মানে স্যার এটাই তো নাম্বার অফ মোলস এর অনুপাত। আরে স্যার এটাই তো নাম্বার অফ মোলস এর অনুপাত, মানে নাম্বার অফ মোলস অফ এ বাই নাম্বার অফ মোলস অফ ওয়াটার ইজ ইকুয়াল টু 1/4 বলতে পারি কি পারি না? তার মানে স্যার যদি এরকম বেরায় যে নাম্বার অফ মোলস অফ এ বাই নাম্বার অফ মোলস অফ ওয়াটার বাই নাম্বার অফ মোলস অফ ওয়াটার ইজ ইকুয়াল টু 1/4 হয়, তার মানে স্যার এ হচ্ছে, এখানে আমি ধরে নিচ্ছি x গ্রাম যদি হয় তো জল কত হবে? সরি, যদি স্যার ax মোল হয়, তাহলে জল কত হবে? 4x মোল, তাই না? আরে ক্লাস 9 এর পাটিগণিত। যদি দুটোর ভগ্নাংশের অনুপাত 1:4 হয় তো একটা x অপরটা কি হবে? 4x হবে, সিম্পল। আচ্ছা, তার মানে স্যার খেলাতে হয়ে গেল স্যার জ্বর এখানে কত মোল আছে? 4x মোল আছে। আর মোল থেকে ওয়েট বার করতে গেলে কি করতে হয় স্যার? আণবিক ভর দিয়ে গুণ করতে হয়। তো স্যার 4x মোল জল মানে হচ্ছে স্যার 4x × 18 গ্রাম জল। ইয়েস অর নো? আরে ইয়েস অর নো? এই তো স্যার সলভেন্টের ওয়েট পেয়ে গেলাম। আর উপরে দেখেন স্যার মোল দেওয়া আছে, নাম্বার অফ মোল অফ সলিউট কত দেওয়া আছে? মোল এর x। তার মানে অ্যানসার কি হবে? x/4x × 18। লোকজন কি করবে ভালো করে শুনবি, উত্তেজিত হয়ে এই প্রবলেমটাকে এইভাবে সলভ করতে যাবে, আবার মাইনাস খাবে। কারণ স্যার এটা কিসে বেরিয়েছে? গ্রামে। কিন্তু মোলালিটি কি বলেছিল? আমাকে কিসে বার করতে হবে? কেজিতে।
মানে এটাকে আমাকে আবার 1000 দিয়ে কি করতে হবে স্যার, ভাগ করতে হবে, তাহলে গিয়ে কি হবে এটা কেজি। তারপরে ফাইনাল অ্যান্সারটা আমি এখান থেকে উঠি এখানে করছি, তাহলে স্যার ফাইনাল অ্যান্সার কি আসছে, ফাইনাল অ্যান্সার আসছে যে মোলারিটি ইকুয়াল টু x বাই 4x ইন্টু 18/1000। এবার এটাকে সলভ কর, তো 1000টা উপরে যাবে, 1000টা উপরে x x কেটে যাবে, তো 1000/18 ইন্টু 4 করে দেখ কত আসছে, মানে 1000 বাই কত হবে এটা 18 ইন্টু 4 কত হবে এটা 72। এবার 72 এর সঙ্গে 1000 কে ভাগ কর, তো কোনটা আসবে অ্যান্সার, কোনটা আসবে অ্যান্সার, আরে কোনটা আসবে অ্যান্সার, ভাগ কর, সিম্পল ভাগ কর, এই তো ভাগ করছি তো, 1/72 কত হলো এখানে 8, আর এখানে কত হবে এখানে 18, তাই না, সরি 28 হবে এটা, 280, 28 হবে 280, তার মানে 7 3 হবে, 7 3 21 আসবে, 21 থেকে একটু বেশি হবে, তার মানে অ্যান্সার কি হবে, টোটাল সলভ করার দরকার নাই, এটাই তো এমসিকিউর মজা, হালকা হিন্টস পেলাম করে দিলাম। এবার তোকে আমি কোশ্চেনটাকে আরেকবার এক্সপ্লেন করছি, ভালো করে শুনবি। এক লাইনের কোশ্চেন ছিল, দম বের করে দিয়েছিল, এক লাইনের কোশ্চেন ছিল, কিন্তু স্যার আমি তোকে বারবার করে বলেছিলাম স্লাইডে ওই জায়গাটা মনে রাখতে, যে মোল ফ্র্যাকশনের রেশিও আর মোলের রেশিও কি হয়, সেম হয়। যখন আমি বললাম তাহলে স্যার কি বলছেন, এটা তো ইজি একটা লাইন, লাইনের ইউজটা দেখলি, তুই বল এই কোশ্চেনে কি দেওয়া ছিল, মোল ভগ্নাংশ দেওয়া ছিল, কার দেওয়া ছিল, এর, কোথায় দেওয়া ছিল, জলে, কত দেওয়া ছিল 0.2, তার মানে স্যার যদি এর মোল ভগ্নাংশ 0.2 হয় তো জলের কত হবে 0.8 হবে। আর আমরা জানি স্যার মোল ভগ্নাংশের অনুপাত আর মোলের অনুপাত কি হয়, সেম হয়, তো মোল ভগ্নাংশ এ বাই মোল ভগ্নাংশ জল ইকুয়াল টু 0.2 বাই 0.8, মানে 1/4, তার মানে দুটার মোল ভগ্নাংশের অনুপাত, দুটার মোল ভগ্নাংশের অনুপাত কত হবে স্যার, কত বেরাচ্ছে 1/4 বেরাচ্ছে কি বেরাচ্ছে না, তার মানে স্যার একটা যদি 4x মোল, সরি একটা যদি x মোল হয় তো অপরটা 4x মোল হবে কি হবে না, আরে হবে কি হবে না, হ্যাঁ স্যার, তার মানে স্যার যদি জল এখানে 4x মোল হয় তো 4x মোল জলের ওজন কত 4x ইন্টু 18, কেন স্যার আমরা জানি ছোটতে পড়ে এসেছি জলের আণবিক ভর কত 18, তো গ্রামে পেয়ে গেলাম, গ্রামকে কেজি করতে গিয়ে 1000 দিয়ে ভাগ করে দেয়, আর উপরে তো মোল পেয়ে গেছি, এর x মোল বসিয়ে দিলাম, অ্যান্সার কি হলো 13.6, ক্লিয়ার করে। আচ্ছা এবার দুটো নর্মাল কোশ্চেন ফেললাম। ফার্স্ট কোশ্চেন হচ্ছে তোকে বলতে হবে যে পিওর ওয়াটারের মোলারিটির মান কত, ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ইফ 18 গ্রাম C6H12O6, মানে যদি 18 গ্রাম গ্লুকোজ, C6H12O6 মানে কি স্যার গ্লুকোজ, আচ্ছা বলতো ওরা গ্লুকোজের মলিকুলার ওয়েটের মান কত 180 180, এগুলো থেকে মনে রাখতে হবে, যেমন গ্লুকোজ 180, চিনি C12H22O11 কত হবে 342 342, এগুলো মাথায় সেট হতে হবে, এক্সাম হলে কি তুই থোড়ি বার করবি চিনির 12 গুণিত 11, অত সময় নাই, ক্লিয়ার, অত টাইম নাই, নিটের স্টুডেন্টকে মাথার মধ্যে কিছু জিনিস কি ইনস্টল রাখতে হবে, চিনি 342, গ্লুকোজ 180, H2SO4 98, মাথায় এগুলো সেট হতে হবে, ক্লিয়ার। আচ্ছা ইজ প্রেজেন্ট ইন 1000 গ্রাম অফ সলভেন্ট, বলেছে 18 গ্রাম গ্লুকোজ উপস্থিত আছে 1000 গ্রাম সলভেন্টের মধ্যে, দ্রাবকের মধ্যে, তাহলে তোকে বলেছে তাহলে সেই সলিউশন সম্পর্কে কোনটা ঠিক, বা সেই সলিউশনটাকে আমরা কি বলতে পারবো, 1 ক্যাপিটাল এম মানে 1 মোলার, 1 স্মল এম মানে হচ্ছে 1 মোলাল, না 0.5 মোলার, না 0.1 মোলার, ক্লিয়ার ফর কোশ্চেন। আচ্ছা তাহলে আমরা এই কোশ্চেনটাকে সবাই মিলে সলভ করছি। তো স্যার ফার্স্ট কোশ্চেন কি ছিল, ফার্স্ট কোশ্চেন ছিল মোলারিটি অফ পিওর ওয়াটার, মানে পিওর ওয়াটারের মোলারিটির মান কত হবে, ডিরেক্ট মনে রাখবি 1000/18 মানে হচ্ছে 55.5 মোলার, আজকের পর যাতে এটা বলতে না হয়, মানে এটাকে মাথার মধ্যে সেট করে নে, বা আমি বলছি তোকে রাটে লো মুখস্থ করলে। হ্যাঁ স্যার আপনি কেন এই ইনফরমেশন মাথায় রাখতে বলছেন,
অনেক জায়গাতে কি হয় ডিরেক্ট পিওর ওয়াটারের মোলারিটির কোশ্চেন চলে আসে। 55.5 আমি এক্সাম হলে 1000কে 18 দিয়ে ভাগ করতে আমার সময় লাগবে, ওটাও মাথায় সেট করে নেয়, কারণ এটা কমন আছে। কেন স্যার কমন? কারণ দ্রবণের কোনো কোশ্চেনে যদি কিছু না বলা থাকে মানে কি আছে, জল আছে, তো অ্যাটলিস্ট জলটা তুই মনে রাখ। ক্লিয়ার? এর পরের কোশ্চেন স্যার আমাকে বলেছে এখানে 18 গ্রাম কি আছে স্যার, গ্লুকোজ দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে 1000 গ্রাম সলভেন্ট। দেখ 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 কনসেপ্টটা বুঝ। 1000 গ্রাম সলভেন্ট মানে স্যার সিচুয়েশন যাই হোক না কেন, মোলারিটি স্যার হতেই পারে না। তার কারণ হচ্ছে আপনি কিছুক্ষণ আগে পড়ে আসলেন যে মোলারিটির নিচে কি থাকে, ভলিউম থাকে, মানে আয়তন থাকে, কিন্তু স্যার মোলারিটির ফর্মুলায় কি থাকে, ওয়েট থাকে। তো বল ওয়েট এখানে কি দেওয়া আছে, ভলিউম না ওয়েট দেওয়া আছে? ওয়েট দেওয়া আছে। এই চারটা অপশনের মধ্যে কোন কনসেন্ট্রেশন টার্মসটা ওয়েট নিয়ে কথা বলে, মোলালিটি। তাহলে অ্যানসার কি হবে, অ্যানসার কি হবে, বি। এই কোশ্চেনের প্রথমত পেন চালানোর দরকার ছিলই না। এবার যার মনে হচ্ছে স্যার একবার কোশ্চেনটা টেস্ট করে দেন, ভুলও তো হতে পারে স্যার, চল থেকে সলভ করে দিচ্ছি। বল মোলারিটির ফর্মুলা কি ছিল, নাম্বার অফ মোল অফ সলিউট। তো 18 গ্রাম গ্লুকোজ আছে, তো আমি বললাম গ্লুকোজের আণবিক ভর কত হয়, মলিকুলার মাস কত হয়, 180 হয়। ক্লিয়ার? আর স্যার 1000 গ্রাম আছে, 1000কে 1000 দিয়ে ভাগ করে দে, 1000কে 1000 দিয়ে ভাগ করে দে, কেটে কুটে আউট। তাহলে 1/10, 1/10 মানে কত হবে, 0.1। অ্যান্সার মিললো। এই কোশ্চেনে পেন চালানোর দরকার ছিল? আরে এই কোশ্চেন তোর নর্মাল বেসিক সেন্স কে টেস্ট করেছিল, বলেছিল যে আমি তো এখানে স্যার ওয়েট দিয়েই দিচ্ছি, আর মোলারিটির ফর্মুলাতে কোথাও ওয়েট মেনশন করা নাই, তাহলে অ্যান্সার কি হবে, মোলারিটি হবে। ক্লিয়ার? লিখে নে। আচ্ছা এই কোশ্চেন থেকে আমরা এটা শিখলাম যে সব কোশ্চেনে আমরা কিন্তু পেন চালাতে পারবো না, মানে কিছু জায়গাতে আমাকে সাবকনসিয়াস মাইন্ডের গেম খেলতে হবে। কেন? এই টেস্টটা এই জন্য করা হয়, আসলে মেডিকেল বোর্ড বা মেন্স বোর্ড বা জেই বোর্ড দেখতে চাই যে এখন সাপোজ তুই যখন ডক্টর হবি, মেডিকেল কলেজে কোনো এমার্জেন্সি পেশেন্ট চলে এলো, আর এমন কিছু একটা করে চলে এলো, সাপোজ ধর এখন ধর কেউ কোনো কাজ নাই, কোনো একটা মানুষ রেগে বা কারোর সঙ্গে ঝামেলা করে, সাপোজ ধর কেরোসিন তেল খেয়ে চলে এলো, এবার রাত 2টা বাজে, ইমার্জেন্সি পেশেন্ট, এবার তুই ওখানে আছিস বসে বই টই নিয়ে, তুই এখন নতুন পড়ে এসেছিস, তো বইও নিজের সঙ্গে রাখছিস, কোনো মেডিসিন বা কোনো কিছু ভুলে গেলে বই দেখে করছিস। এবার তোর বইয়ে কোথাও লেখা নাই যে কেরোসিন তেল খেলে কি করতে হবে। ওই টাইমে তুই ধরি বইগুলো দেখবি, আরে এটা আমার সিলেবাসে ছিল না, পেশেন্ট ওদিকে একদম উপর দম ফেলছে। ওই সময় তোর কিছু বেসিক সেন্স থাকতে হবে যে যদি ডেঞ্জারাস কিছু আমাদের বডিতে যায় তো আগে কোন কোন অর্গান এফেক্ট হতে পারে, ওই অর্গানকে বাঁচানোর কিছু মেডিসিন আগে ওকে প্রাইমারিলি দাও, যাতে ও কোনো রকম দমটা নিতে পারে। বুঝতে পারলে কি বলতে চাইছি? তো এই সমস্ত সিভিং সেন্স যদি তোরা এখন থেকে ডেভেলপ না করে, তাহলে ওই মেন্টালিটি ডেভেলপ হবে না। ওই আমরা সব কিছুতে সলভ করতে যাবি না, কিছু জিনিস তোকে এক্সামিনার টেস্টও করবে। ঠিক আছে কনসেপ্ট? এবার এর পরের কনসেন্ট্রেশন টার্মস আমরা আসছি, তার নাম হচ্ছে স্যার নরমালিটি। কি নাম বললাম? নরমালিটি। নরমালিটি সবাই লিখবে, নরমালিটি। এটাকে আমরা ক্যাপিটাল এন দ্বারা লিখি নরমালিটিকে। স্যার নরমালিটি বের করার ফর্মুলা কি? ফর্মুলা হয় স্যার নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, কথা বলিস, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট by volume of solution in liter। আচ্ছা কেউ যদি তোকে জিজ্ঞাসা করে যে বলতো নরমালিটি কি তাপমাত্রার উপর ডিপেন্ড করে, হ্যাঁ স্যার করে। কেন? নিচে কি আছে, ভলিউম। নিচে কি আছে স্যার, ভলিউম। যেখানেই ভলিউম দেখবো ওই কনসেন্ট্রেশন টার্মটাই কি হবে স্যার, তাপমাত্রার উপর ডিপেন্ড করবে। তার মানে প্রথমেই লিখে দিচ্ছি টেম্পারেচার ডিপেন্ডেন্ট, টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এবার কিছু ছেলে আমাকে প্রশ্ন করবে এখানে, স্যার আপনি যে উপরে লিখলেন নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট, এটা কিভাবে বার করব? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বের করার প্রসেস কি? তো নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বের করার প্রসেস হচ্ছে
অফ সলিউট ইজ ইকুয়াল টু হচ্ছে স্যার মাস অফ সলিউট মানে সলিউটের ভর, মাস অফ সলিউট বাই ইকুইভ্যালেন্ট মাস অফ সলিউট। আবার প্রশ্ন চলে এলো তোর মনে, আবার প্রশ্ন চলে এলো তোর মনে, স্যার ইকুইভ্যালেন্ট মাস মানে কি? ইকুইভ্যালেন্ট মাস মানে কি? ইকুইভ্যালেন্ট মাস মানে হচ্ছে মোলার মাস বাই এন ফ্যাক্টর। বল আর কোন প্রশ্ন আসছে তোর মনে? আর কোন প্রশ্ন আসছে তোর মনে? ইকুইভ্যালেন্ট মাস ইকুয়াল টু কি হবে স্যার? মোলার মাস বাই এন ফ্যাক্টর। হ্যাঁ স্যার, আরেকটা ছোট্ট করে প্রশ্ন চলে আমরা ভুলে গেছি, এন ফ্যাক্টর মানে কি? এন ফ্যাক্টর মানে কি? এন ফ্যাক্টর মানে হচ্ছে যদি কোনো অ্যাটম থাকে তার অ্যাটমিসিটি হচ্ছে এন ফ্যাক্টর। যদি কোনো অ্যাসিড থাকে ওই অ্যাসিড থেকে যটা H+ রিলিজ হবে জলের মধ্যে ওটা হলো এন ফ্যাক্টর। বা যদি কোনো বেস থাকে ওই বেস থেকে যটা OH- বেরাবে ওটা হলো এন ফ্যাক্টর। বা কোথাও যদি জারণ হয় তো অক্সিডেশন নাম্বার 12টা হচ্ছে এন ফ্যাক্টর। কোথাও যদি বিজারণ হয় তো অক্সিডেশন নাম্বার কমাটা হচ্ছে এন ফ্যাক্টর। বল এর বাইরে একটা এক্সামিনার কোশ্চেন করতে পারবে? সব রকম টেস্ট তোকে দিয়ে দিলাম 11-12 কে কম্বাইন করে। ক্লিয়ার? তোকে এইভাবেই কিন্তু নিটে পড়তে হবে, 11 ও না 12 ও না, কম্বাইন করে পড়তে হবে। আমি লেখাচ্ছি আরো এন ফ্যাক্টর সম্বন্ধে, আগে তোরা এইটুকু লিখে নে। আচ্ছা, এবার অনেকের ডাউট হবে যে স্যার আমরা এন ফ্যাক্টর ভুলে গেছি, এবার এন ফ্যাক্টর সম্বন্ধে বলে দিই। এন ফ্যাক্টর সম্বন্ধে বলে দিই। ধর তোর সামনে কোনো অ্যাটম আছে, ধর তোর সামনে কোনো অ্যাটম আছে, তোর সামনে কোনো অ্যাটম আছে, অ্যাটমের ভ্যালেন্সি হচ্ছে ওর এন ফ্যাক্টর, অ্যাটমের ভ্যালেন্সি হচ্ছে ওর এন ফ্যাক্টর। তোর সামনে কোনো চার্জ আয়ন আছে, তোর সামনে কি আছে? কোনো চার্জ আয়ন আছে, তোর চার্জ হচ্ছে এন ফ্যাক্টর, ওর চার্জের অ্যামাউন্টটা হচ্ছে এন ফ্যাক্টর। যেমন ধর Na+ আছে, Cl- আছে, তো Na+ এর এন ফ্যাক্টর কি হবে? 1 হবে, কেন? ওখানে +1 চার্জ আছে। ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, এবার ধর তোর সামনে কোনো অ্যাসিড আছে, একটা অ্যাসিড জলীয় দ্রবণে যটা H+ রিলিজ করবে তো নাম্বার অফ H+ ইজ ইকুয়াল টু হচ্ছে এন ফ্যাক্টর। একটা বেস জলীয় দ্রবণে যত OH- রিলিজ করবে তো নাম্বার অফ OH- ওটা হচ্ছে এন ফ্যাক্টর। আবার ধর কোথাও ধর অক্সিডেশন হচ্ছে মানে জারণ হচ্ছে, আমরা স্যার রেডক্স চ্যাপ্টারে পড়ে এসেছিলাম ক্লাস 11-এ যে জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়াকে কি বলা হয়? জারণ বলা হয়। তো কোথাও যদি অক্সিডেশন হয় তাহলে ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার, ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার, ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার, এটাও হচ্ছে স্যার অক্সিডেশন। আবার যদি স্যার কোথাও রিডাকশন হয় মানে বিজারণ হয় তাহলে ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার, ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার, ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার, এটাও হচ্ছে স্যার এন ফ্যাক্টর। তো এত রকম জিনিসকে আমরা এন ফ্যাক্টর হিসেবে কনসিডার করতে পারি। বা যদি কোনো ব্যালেন্স ইকুয়েশন থাকে যেখানে ব্যালেন্স করা আছে তো যে পরিমাণ অক্সিডেশন নাম্বার বেড়েছে বা যে পরিমাণ অক্সিডেশন নাম্বার কমেছে দুটার মান তো ইকুয়াল হবে, ওই মানটা হচ্ছে এন ফ্যাক্টর। ক্লিয়ার কনসেপ্ট? এর বাইরে টিচার চাইলেও কোশ্চেনকে ঘোরাতে পারবে না। আচ্ছা, এবার আমি এতক্ষণ যা যা পড়ালাম এই টোটালটার উপর একটা কোশ্চেনটা আমি লিখলাম, যে এই একটা কোশ্চেন করলে মোটামুটি আমাদের যা যা কনসেন্ট্রেশনটা আমরা এখন করলাম সবটা রিভাইজ করতে পারবে। আমি কোশ্চেনটাকে বলছি, কি বলতে চেয়েছে, the mole fraction of a solute in solution is 0.1। বলেছে একটা দ্রবণের মধ্যে একটা দ্রাবের মোল ভগ্নাংশ হচ্ছে 0.1। 298 কেলভিনে মানে একটা তাপমাত্রার মান ওরা দিয়েছে 298 কেলভিন। মোলারিটি অফ দ্য সলিউশন ইজ সেম অ্যাজ মোলারিটি। বলছে একটা তাপমাত্রায় গিয়ে কি হয়, মোলারিটি আর মোলারিটির মান কি হয়ে যাচ্ছে স্যার? সেম হয়ে যাচ্ছে। আর ওই তাপমাত্রাতেই মানে এই যে ঘনত্বের মানটা দেওয়া আছে, সেই দ্রবণের ঘনত্বের মানটা দেওয়া আছে 2 গ্রাম পার ml, এটা কিন্তু ওই তাপমাত্রাতেই মানে 298 কেলভিনে। আচ্ছা, তাহলে তোকে বার করতে বলেছে, তাহলে তুই বার কর মলিকুলার ওয়েটের অনুপাত বা রেশিও কার কার? সলিউট আর সলভেন্টের। তোকে দ্রাব আর দ্রাবকের আণবিক ভরের অনুপাত বার করতে বলছে। এই হচ্ছে কোশ্চেন, ট্রাই কর সবাই একটু, তারপর আমি বলছি। যাও, সবাই ট্রাই করেছে নিজের মতো করে। এবার আমরা দেখি এই কোশ্চেনটা কিভাবে অ্যাটাক করা যায়। একটা নতুন প্রসেস শিখাবো,
প্রসেসটা মানে কোনো কনসেপ্ট না, কিন্তু কোনো থিওরিও না, এটা হচ্ছে ওয়ে অফ অ্যাপ্রোচ। একটা কোশ্চেনকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি দেখবি ভালো করে। প্লিজ কেউ লিখিস না বা খাতার দিকে দেখিস না, ফুল ফোকাস থাকবে বোর্ডে। এখানে স্যার দেওয়া আছে মোল ফ্র্যাকশন অফ সলিউট, মানে স্যার কাই অফ সলিউটের মান দেওয়া আছে 0.1। 0.1 মানে কি স্যার 1/10 না? তো স্যার আপনি এত ঘটা করে 1/10 কেন লিখছেন? না লিখলেও তো পারতেন, সবাই জানি 1/10 হয় 0.1 না। আমার আমার কিন্তু ইন্টেনশন আলাদা আছে, ভালো করে দেখবি। তুই বল 1/10 কে আমরা লিখতে পারি 1 + 1/9, লিখতে পারি কি পারি না? আর কিছুক্ষণ আগেই স্যার থিওরিতে পড়িয়ে আসছে, যার মোল ফ্র্যাকশন দেওয়া থাকবে তার নাম্বার অফ মোল উপরে লেখা থাকবে। তার মানে স্যার উপরের লেখা সংখ্যা বা উপরের লেখা নাম্বারটা 1টা কি দেওয়া আছে? নাম্বার অফ মোল অফ সলিউট। ইয়েস অর নো? ইয়েস অর নো? আর স্যার নিচে কি লেখা থাকবে? নাম্বার অফ মোল অফ সলিউট প্লাস নাম্বার অফ মোল অফ সলভেন্ট। তার মানে তো সলভেন্টের নাম্বার অফ মোল তো পেয়ে গেলাম 9। পারলি বুঝতে? হ্যাঁ, এইভাবে তো স্যার ভাবিনি, আমরা খালি জাস্ট থিওরি পড়ে আউট হয়ে গেছি। নাম্বার অফ মোল অফ সলভেন্ট, তো নাম্বার অফ মোল অফ সলভেন্ট কত হবে? হ্যাঁ, আশা করি তোরা এখানেই ফেঁসে গেছিলিস যে কারো মোল দেওয়া ছিল না, দেওয়া ছিল তোকে ধরতে হতো। এবার পারবি করতে কোশ্চেন এরকম ভাবে। ধর তোকে বললো, শুন, কাল তোকে বললো যে মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট দেওয়া আছে 0.2, দেন ক্যালকুলেট হোয়াট ইজ দ্য মোল ফ্র্যাকশন অফ সলিউট। তাহলে অ্যান্সার কি হবে? 0.8। কিন্তু বলে না হোয়াট ইজ দ্য মোল অফ সলিউট, তখন কি হবে? 8। কেন স্যার? 0.2 মানে কি স্যার? 2/10। 0.2 মানে কি? 2/10। তাহলে 2 + 8। এখানে 2 কি? নাম্বার অফ মোল অফ সলভেন্ট। আর নিচে কি হবে? নাম্বার অফ মোল অফ সলভেন্ট প্লাস নাম্বার অফ মোল অফ সলিউট। তার মানে স্যার সলিউটের মোল কত আছে? 8 আছে। এখানে স্যার সলভেন্টের মোল কত আছে? 9 আছে। কেন? এখানে লেখা ছিল মোল ফ্র্যাকশন অফ সলিউট, আর আমরা জানি উপরে যার মোল ফ্র্যাকশন বার করতে হয় তার মোলটা কোথায় থাকে? উপরে থাকে। তো ব্লাস ক্লু পেয়ে গেলাম। এবার ধরে নে, আমরা ধরে নিচ্ছি লেট মলিকুলার ওয়েট, আমি MW লিখছি, মলিকুলার ওয়েট অফ সলিউট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল M, আর মলিকুলার ওয়েট অফ সলভেন্ট ইজ ইকুয়াল টু স্মল m। আমি ধরে নিচ্ছি এরকম আছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে একের পর এক বার করতে হবে। আরে স্যার আরেকটা লাইন বলেছে দেখেন, যে 298 কেলভিনে মোলারিটি আর মোলারিটির মান হচ্ছে সেম। তো এক কাজ কর, আগে মোলারিটির মানটাকে বার কর, আগে মোলারিটির মানটাকে বার কর। সবাই ভালো করে দেখবি, বল মোলারিটির সূত্র কি ছিল বল? নাম্বার অফ মোলস অফ সলিউট দেওয়া আছে 1, দেওয়া আছে না 1, বসিয়ে দে, বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। এখানে স্যার কোথাও কি ভলিউম অফ সলিউশন দেওয়া আছে? আমি কোশ্চেনটা খুঁজতে বললাম যে এই নিচে আমরা কিভাবে কি সলভ করব। আচ্ছা, অনেক খোঁজার চেষ্টা হলো কিন্তু ভলিউম আর কেউ খুঁজে পেল না। আরে স্যার দেওয়া আছে স্যার ডেনসিটি। ডেনসিটি মানে কি স্যার? মাস বাই ভলিউম। ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। ক্লাস 5 এর পাটিগণিত, ক্লাস 5 এর পাটিগণিত ভুলে গেছি আমরা। ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। ঘনত্বের মান কত দেওয়া আছে? এখানে 2 দেওয়া আছে। কত দেওয়া আছে স্যার? 2 দেওয়া আছে। তার মানে স্যার ঘনত্বের মান এখানে দেওয়া আছে 2। তার মানে স্যার আমাকে যেই করে হোক এই ঘনত্বকে ইউজ করে ভরটা বার করতে হবে, সরি আয়তনটা বার করতে হবে। তার মানে স্যার আয়তন ইকুয়াল টু, সরি এখানে জায়গাটা একটু ছোট পড়ছে, আয়তন ইকুয়াল টু মাস বাই ডেনসিটি না? ভি ইকুয়াল টু এম বাই ডি না? এবার স্যার মাস কিভাবে বার করবো? আরে মাস বের করার জন্য তো খেলা এখানে দিয়েই দিয়েছে, তুই তো ধরেই নিয়েছিস মলিকুলার ওয়েট অফ সলিউট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল M, আর এখানে দেওয়া আছে মলিকুলার ওয়েট অফ সলভেন্ট ইজ ইকুয়াল টু স্মল m। বল নাম্বার অফ মোলও দেওয়া আছে, মোলকে আণবিক ভর দিয়ে গুণ করলে মাস বেরায় না? বেরায় কি বেরায় না? তো দেখ সলভেন্টের মোলের সঙ্গে সলভেন্টের মাসকে যোগ কর, সরি গুণ কর, তো 9 ইন্টু স্মল m হবে কি হবে না?
প্লাস প্লাস সলিউটের মোলের সঙ্গে সলিউটের মলিকুলার মাসকে গুণ কর, তো 9 ইন্টু ক্যাপিটাল এম হবে। হবে কি হবে না? ভর পেয়ে গেলাম। আমরা জানি ভর বাই কি হবে এখানে ঘনত্ব হবে। ঘনত্ব কত দেওয়া আছে স্যার? 2 দেওয়া আছে, তাই না? 2 গ্রাম পার এমএল দেওয়া আছে এখানে স্যার। কিন্তু স্যার এখানে যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা ভালো করে পড়লে দেখা যাবে এখানে 2 গ্রাম পার এমএল দেওয়া আছে, মানে একে যদি আমরা লিটার করতে যাই একে আবার 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে এই টোটাল প্রবলেমটা গিয়ে দাঁড়াবে, হলো কি হলো না? এটা কি বেরালো স্যার? মোলারিটি। কি বেরালো স্যার? মোলারিটি। এবার আমরা কি বার করবো বল? মোলালিটি। কি বার করবো? মোলালিটি। তো মোলালিটির ফর্মুলা কি হবে? নাম্বার অফ মোল অফ সলিউট কত দেওয়া আছে এখানে? 1 বাই ওয়েট অফ সলভেন্ট ইন কেজি। স্যার সলভেন্টের ওয়েট কিভাবে বার করবে? এই দেখ সলভেন্টের মোল আর এই দেখ সলভেন্টের মোলার মাস, তো 9 বাই স্মল এম হবে কি হবে না? কিন্তু স্যার এখানে 9 এম এটা কিসে বেরালো? গ্রামে বেরালো না কেজিতে বেরালো স্যার? গ্রামে। একে আবার 1000 দিয়ে ভাগ করব, তাহলে 1000 বাই 9 ইন্টু স্মল এম হলো কি হলো না? স্যার কোশ্চেন হয়ে গেল আমার। আমাকে বলেই দিয়েছে যে 298 কেলভিনে মোলারিটি আর মোলারিটির মান কি হবে? সেম। তাহলে বলতেই পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্নানুসারে এটা ইকুয়াল টু এটা করে এবার তোরা ক্যাপিটাল এম বাই স্মল এম বার করলে অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার কনসেপ্ট? পর এখানে বোর্ডটা একটু মানে এর পরের পেজে লাগবে আমার, এই অবধি লাগ তারপরে করছি। আচ্ছা এবার কি হবে? আচ্ছা এখানে এই বাই 2টা আমি মিস করে গেছি, কেন বাই 2 আছে না? বাই 2 আছে না? হ্যাঁ। এবার কি হবে? অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা ইকুয়াল টু এটা। এটাকে সলভ করে দেখবি, সলভ করার পর যে অ্যান্সারটা আসবে ক্যাপিটাল এম বাই স্মল এম ইজ ইকুয়াল টু 9 আসবে। ক্লিয়ার? এই কোশ্চেনটাই এটার অ্যান্সার হবে ক্যাপিটাল এম বাই স্মল এম ইজ ইকুয়াল টু 9, মানে 9 বাই 1 হবে, 9 আসবে। এবার তোকে জাস্ট সমাধান করতে হবে যে এটা ইকুয়াল টু এইটা করে অনুপাত বার করবি, এইটা আসবে অ্যান্সার 9/1। তো আজকের ক্লাসকে এন্ড করার আগে এই কোশ্চেনটাকে আমি আরেকবার এক্সপ্লেন করছি, কারণ আছে, আর পরে বলছি এই কোশ্চেনটা কোথায় এসেছিল বা কি হয়েছিল। যাই হোক, কোশ্চেনটা কি দেওয়া ছিল, কোথায় এসেছিল ফ্যাক্টর না, আমি এই কোশ্চেনটা কেন চুজ করলাম, কারণ এই কোশ্চেনের দ্বারা আমি পুরো যা যা পড়ালাম আজকে টোটালটাকে রিভাইজ করতে পারছি। আর কনসেন্ট্রেশন টার্মস আমাদের ক্লিয়ার কিন্তু এখনো হয়নি, জাস্ট আমি প্রত্যেকটা টার্মস কে বললাম, এবার এদের মধ্যে মিক্স আছে, মানে মিক্সিং কনসেপ্ট আছে, ওটা আমরা নেক্সট ক্লাসে করে নেব। এবার দেখ কি বলেছে, বলেছে মোল ফ্র্যাকশন অফ এ সলিউট ইন এ সলিউশন ইজ 0.1। আচ্ছা মোল ফ্র্যাকশন দেওয়া হচ্ছে 0.1, তো আমি একদম সুন্দরভাবে 0.1 লিখলাম, 1/10 করলাম। আর স্যার আমাকে বলে এসেছিল যার মোল ফ্র্যাকশন বড় থাকবে তার মোল সবসময় উপরে হবে, তার মানে স্যার অজান্তে আমরা জানতে পারলাম যে মোল অফ সলিড হচ্ছে 1। ইয়েস অর নো? আচ্ছা যদি মোল অফ সলিড 1 হয় তার মানে মোল অফ সলভেন্ট কি হবে? 9 হবে। কোনো সমস্যা নাই? আচ্ছা আচ্ছা এবার আমাকে বলেছে যে 298 কেলভিন টেম্পারেচারে মোলারিটি আর মোলালিটির মান নাকি সেম, এই সেম বলাতেই তো কোশ্চেনটা সলভ হয়ে গেছে। সেকেন্ড এটাও বলছে যে দ্রবণটার ঘনত্ব হচ্ছে 2 গ্রাম পার এমএল। এখানে একটা ট্র্যাপ এক্সামিনার খেলতে চেয়েছে, এমএল দিয়ে দিয়েছে। ও যদি এখানে 2 গ্রাম পার এমএল না দিয়ে যদি এই টার্মটাকে এসআই টার্মে দিত তাহলে কিন্তু কোশ্চেনটা ইজি হতো, তাহলে আমাকে এখানে 1000 দিয়ে ভাগ করতে হতো না। ক্লিয়ার কনসেপ্ট? ভালো করে বুঝবি জিনিসটা। দেন ফাইন্ড আউট দ্য রেশিও। রেশিও মানে কি? অনুপাত। কার? মলিকুলার ওয়েটের অনুপাত বার করতে বলেছে সলিউট আর সলভেন্ট। আচ্ছা তো আমরা প্রথমে করলাম কি, নাম্বার অফ মোল বার করলাম, আর ধরে নিলাম, এখানে ধরে নিলাম যে মলিকুলার ওয়েট অফ সলিউট হচ্ছে ক্যাপিটাল এম আর মলিকুলার ওয়েট অফ সলভেন্ট হচ্ছে স্মল এম, ধরে নিলাম। আচ্ছা এবার কি করলাম, যখনই মলিকুলার ওয়েট পেয়ে গেলাম একের পর এক বার করতে শুরু করলাম। আগে আমি মোলারিটিকে এক্সপ্লেন করছি। মোলারিটি বার করার প্রসেস কি ছিল বল? নাম্বার অফ মোল অফ সলিউট দেওয়া আছে এখানে 1 বাই ওয়েট অফ সলভেন্ট ইন কেজি। তো স্যার ওয়েট কিভাবে বার করবো? এই দেখেন স্যার সলভেন্টের মোল দেওয়া আছে আর সলভেন্টের মোলার মাস এখানে দেওয়া আছে স্মল এম। তো মোলকে যখন আমরা মোলার মাস দিয়ে গুণ করবো তো ওয়েট বেরিয়ে যাবে, কিন্তু একটা সমস্যার মধ্যে পড়েছিলাম
এই ওয়েটটা কিসে বেরাচ্ছিল, গ্রামে। ওই জন্য কি করলাম, 1000 দিয়ে ভাগ করলাম, 1000 দিয়ে ভাগ করে আমার এটা একটা এলো। নেক্সট নেক্সট এবার আমি চললাম মোলারিটি। মোলারিটি বের করতে গিয়ে ছেলে পেলে কিন্তু একটু হলো ফাঁসবে। কেন ফাঁসবে, তার কারণ হচ্ছে এখানে উপরে তো নাম্বার অফ মোল অফ সলিউটটা আছে, নিচে আছে ভলিউম, আর এখানে কোশ্চেনে কোথাও ভলিউম লেখা নাই। কিন্তু এক্সামিনার কি দিয়েছে, ঘনত্বের মানটা দিয়েছে, আর আমাদেরকে টেস্ট করতে চাইছে ক্লাস 5 এর পাটিগণিত মনে আছে কিনা, ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। তো আয়তন মানে কি, ভর বাই ঘনত্ব। তো ভর এখানে কত দেওয়া আছে, ভর মানে কিন্তু এখানে টোটাল ভর 9 ইন্টু স্মল এম প্লাস ক্যাপিটাল এম বাই 2। টোটাল ভরকে আমি যখন আয়তন দিয়ে ভাগ করলাম তো টোটাল ভলিউমটা বেরালো, কিন্তু এতেও কোশ্চেন স্যাটিসফাই হলো না, তার কারণ হচ্ছে আয়তনটা কিসে বেরালো স্যার, সিজিএসএ। তো এসআই পদ্ধতিতে কেজি করতে গেলে আবার আমি কি করলাম, 1000 দিয়ে ভাগ করলাম, করে আমার মোলারিটির মান বেরালো এটা। এবার আমি কি করলাম, প্রশ্ন অনুসারে এইটা ইকুয়াল টু এইটা করার পর আমি অনুপাত বার করতে যাই, জাস্ট একটা 2 লাইনের সলভ হবে, ফাইনাল অ্যান্সার বেরোবে এটা, ক্যাপিটাল এম বাই স্মল এম ইজ ইকুয়াল টু 9/1। ক্লিয়ার সবার কনসেপ্ট? হ্যাঁ, এই কোশ্চেনটা আমি ডেঞ্জার জোন কোশ্চেন হিসেবে ধরতে পারি। হ্যাঁ, আচ্ছা প্রথমত বলে দিই এই কোশ্চেনটা কোথায় এসেছিল। এই কোশ্চেনটা ফার্স্ট আসে যেই অ্যাডভান্স 2016-তে। তারপরে এই কোশ্চেনটাকে কপি করে এমস 2018-তে, এমস লাস্টই হয় 2018 সালে কপি করে, আর সেম কোশ্চেনকে অলরেডি যেই মেন্স 3 টাইমস কপি করে ফেলেছে নিজের শিফটে। তো কোশ্চেন লেভেলটা ভালো কোশ্চেন ছিল। এই কোশ্চেনের দ্বারা একটা পুরো মানে কনসেন্ট্রেশন টার্মসকে আমি রিভিশন করাতে পারলাম। ক্লিয়ার কনসেপ্ট? হ্যাঁ, একটু তোকে লেভেলটাকে একটু হালকা ফুলকা হাই রেখেই কাজটা করতে হবে। তো আজকের ক্লাসে আমরা কনসেন্ট্রেশন টার্মসের বেসিক টার্মগুলো শিখে গেলাম, তাকে অ্যাপ্লাই করতে শিখলাম। এর পরের ক্লাসে আমরা করব কি, মিক্সিং করব, যে এই একটা কনসেন্ট্রেশন টার্মস, এই একটা কনসেন্ট্রেশন টার্মস কে মিক্স করে দিলাম, তাহলে কি হবে, আর আরো আমরা অঙ্ক করব। ক্লিয়ার কনসেপ্ট?